সালাম আলাইকুম রহমতুল্লাহ। আবার আসলাম আপনাদের সামনে। আজকে আমরা একটি ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এটা হচ্ছে টিউবারকুলোসিস অ্যান্ড লেপ্রোসি ফর বিসিএস হেলথ। স্পেশাল বিসিএস এ টিউবারকুলোসিস এবং লেপ্রোসি বিগত বছরগুলোতে এগুলো থেকে ইনভেরিয়েবলি প্রত্যেকবারই একটা না দুইটা কোশ্চেন চলে এসেছে। সেজন্য এই দুইটা টপিক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে টিউবারকুলোসিস। যথারীতি আমি ডক্টর রাফিউল আছি আপনাদের সাথে। আচ্ছা, এবার আমরা মূল আলোচনায় আসবো। আচ্ছা, তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে টিউবারকুলোসিসটা আসলে কি। যেহেতু আমাদের মেইন ফোকাস থাকবে টিউবারকুলোসিসের দিকে, সো আমরা টিউবারকুলোসিসটা ভালোভাবে জানবো এবং আমরা মিনিমাম একটা আলোচনা করে নিব লেপ্রোসির ব্যাপারে। আচ্ছা, অ্যাকর্ডিং টু যদি আমি চিন্তা করি ডাব্লিউএইচও ইজ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারা কি বলছে আমরা একটু জেনে নিই। তারা বলছে যে টিবি ইজ কজড বাই ব্যাকটেরিয়া, that is Mycobacterium tuberculosis, and is most often affects the lungs. TB is spread through the air when people with lung TB cough, sneeze or spit. আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি টিউবারকুলোসিসটার ব্যাপারে জাস্ট আউটলাইন দিছে যে এটা এক ধরনের ইনফেকশন যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হয়ে থাকে। অ্যাকচুয়ালি টিউবারকুলোসিস হচ্ছে এক ধরনের গ্রানুলোমাটাস ইনফ্লামেশন ক্রিয়েট করে। যখন টিবির জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, যে ইনফেকশনটা করে এটা এক ধরনের গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে ঢুকে তখন সেটা ডিজিজ করার চেষ্টা করে। এখন কথা হচ্ছে যে ডিজিজটা, এখন এটা ডিজিজ করতেও পারে, ডিজিজ নাও করতে পারে, দুইটা সিচুয়েশনই কিন্তু ক্রিয়েট হতে পারে। আচ্ছা, তাহলে টিবি জীবাণু আমাদের শরীরে ঢুকলেই টিবি হবে কিনা এই ব্যাপারগুলো নিয়েও আমরা জানবো। এছাড়াও বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছে সেটা দিয়েও আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে আসেন যে টিউবারকুলোসিসটা আসলে কি। যখন বিভিন্ন হাঁচি কাশির মাধ্যমে একজন অ্যাফেক্টেড পার্সন থেকে রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে যখন আমাদের শরীরে টিউবারকুলোসিসটা প্রবেশ করে তখন কিন্তু টিবিটা হচ্ছে। এখন কথা হলো যে প্রবেশ করলেই কি টিবি হবে? না, সকল ক্ষেত্রে সম্ভব না। কারণ আমাদের একটা ইমিউনো সিস্টেম আছে, ইমিউনো মেকানিজম আছে। অনেক ক্ষেত্রেই মোস্ট অফ দ্য কেসেস এই ইমিউনো মেকানিজম যেটা এটা ফাংশন করে, যে জীবাণুটা আছে এটা কিন্তু মেরে ফেলতে পারে। কিন্তু যে সকল ক্ষেত্রে বা যে সকল রোগীর ক্ষেত্রে এটা মেরে ফেলতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের ক্ষেত্রে টিবি তে পরিণত হচ্ছে বা টিউবারকুলোসিস হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে যক্ষার বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আছে, যেমন হচ্ছে অনেক সময় রক্তবমি হয়, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, কাফ হয়, ওজন কমে যায়। এছাড়া দেখা যায় যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এগুলো প্রেজেন্টেশন থাকে। একটা লং টাইম একটা ফিভারের হিস্ট্রি থাকে। ফিভারটা সাধারণত দেখা যায় ইভিনিংয়ে টেম্পারেচারটা রেজ করছে। তাহলে দেখা যাচ্ছে মাল্টিপল ফিচার আমরা নিয়ে একজন টিউবারকুলোসিসের পেশেন্ট আমাদের সামনে প্রেজেন্ট করে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে টিবির ব্যাপারে ডাব্লিউএইচও কি বলছে। এখানে একটা লাঙের ছবি দেওয়া আছে, কিন্তু খেয়াল করে দেখবেন একটা সুন্দর একটা লাঙের ছবি দেওয়া আছে পরের স্লাইডে। আচ্ছা, এখন দেখেন যে এই যে একটা লাং, ফুসফুস। আচ্ছা, এমডিআর টিউবারকুলোসিসের একটা ডেফিনেশন এরা দিয়েছে। আমরা এমডিআরটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, সমস্যা নেই, কারণ আজকে আলোচনার বিষয়টি কিন্তু এমডিআর রিলেটেড। আচ্ছা, বিগত সালে কিন্তু এই রিলেটেড কিছু কোশ্চেনও এসেছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, টিবিটা হচ্ছে আসলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে, এবং এটা কিভাবে হচ্ছে, যখন এক ধরনের ইনহেলেশনের মাধ্যমে আমাদের অর্গানিজমটা আমাদের শরীরে যাচ্ছে এবং এটা রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে যাচ্ছে, মানে ফুসফুসে যাচ্ছে। ফুসফুসে যাওয়ার পরে এটা আমাদের এখানে বংশ বিস্তার করছে। আচ্ছা, ফুসফুসে যাওয়ার পরে আমাদের কিন্তু ইমিউনো মেকানিজম আছে, তারা কিন্তু অ্যাক্টিভ হয়, জীবাণুটাকে মারার চেষ্টা করে। মারতে না পারলে সেটা কিন্তু পলিফারেশন হয়, ডিজিজ করে। যেমন এটা কিন্তু এফেক্ট করে আমাদের শরীরের ভিতরে, যখন যায় তখন ম্যাক্রোফেজ এটাকে অ্যাটাক করে।
তখন এটা যদি ম্যাক্রোফেজ এটাকে কিল করতে না পারে, এটা ম্যাক্রোফেজের ভিতরেই এটা প্রলিফারেশন করার কারণে এটা সাবসিকুয়েন্টলি এটা কিন্তু রোগে পরিণত হয়। এছাড়াও আমাদের বডির একটা ইমিউন সিস্টেম, ইমিউন রেসপন্স আছে। এই জন্য বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, বিভিন্ন ধরনের চেঞ্জ ঘটে। ইনফেকশন হওয়ার সাথে সাথে আমাদের কাশিতে উদ্বেগ হয়, আরও অনেক সিমটমগুলো নিয়ে আমাদের কাছে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে। তাহলে আসুন, এখানে একটা অনেক বড় একটা জিনিস আছে, আমরা জাস্ট এটা এই ব্যাপারটা একটু ডিসকাস করে দেখব। যে এর পরের স্লাইডে আমরা চলে আসি। দেখুন এখানে কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে। টার্মসগুলো হচ্ছে, একটা হলো গোনস ফোকাস, এটা হচ্ছে গোনস কমপ্লেক্স এবং র্যাঙ্ক কমপ্লেক্স। শর্টলি যেসব বিষয়গুলো আমাদের জানতে হবে, কারণ এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, প্রথমে জানতে হবে যে গোনস ফোকাসটা কি জিনিস। আমরা যখন প্রাইমারি সাইটে, যেখানে আমাদের জীবাণুটা ঢুকলো লাঙের ভিতরে, সেই জায়গায় একটা ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, তাহলে একটা প্যারেনকাইমা আছে, লাঙের যে প্যারেনকাইমা আছে সেটা কিন্তু এফেক্টেড হয়। তাহলে যে জায়গাটা এটা গেল, যাওয়ার পরে সেখানে ম্যাক্রোফেজ আসলো, এগ্রিগেশন, ম্যাক্রোফেজগুলো এগ্রিগেট করলো গ্র্যাজুয়ালি। আচ্ছা, তাহলে প্রাইমারি সাইট অফ ইনফ্লামেশন যেটা, যে জায়গায়, this site is called the Ghon's focus. It was invented by, or it was first described by a person named Ghon's. So তার নাম অনুসারে এটার নাম হয়েছে Ghon's focus. আচ্ছা, এখন হলো যে প্রাইমারি সাইটে কি কি থাকতে পারে। প্রাইমারি সাইটে প্রথমে মনে রাখতে হবে যে এখানে কিন্তু লাং, যেটা যে সাইটটা এফেক্টেড হয়েছে সেটা একটা লাঙের প্যারেনকাইমা আছে এটা। তারপরে এখানে কিন্তু যে ম্যাক্রোফেজগুলো চলে আসলো এটাকে মারার জন্য, সো এই ম্যাক্রোফেজগুলো কিন্তু এখানে থাকবে। আমরা পরবর্তীতে দেখাবো যে যে এই যে প্রাইমারি সাইটটা, এখানে আসলে কি কি থাকে, এবং এখানে যে একটা গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হচ্ছে, এখানে কি কি নিয়ে আসলে ইনফ্লামেশনটা হচ্ছে সেটা আমরা এখানে দেখব। এখন ধরেন যে একটা প্রাইমারি সাইটে ইনফেক্টেড হওয়ার পরে এই জীবাণুগুলো যদি কোনো কারণে সারাউন্ডিংস লিম্ফ নোডে চলে যায় বা লিম্ফেটিক্সকে ইনভলভ করে, তখন এটাকে আমরা বলি কোনস কমপ্লেক্স। আচ্ছা, দেন আমরা এটাকে কি বলছি, দিস পোর্শন ইজ, দেন আমরা এটাকে বলছি গোনস কমপ্লেক্স। দিস ইজ গোনস কমপ্লেক্স। গোনস কমপ্লেক্সটা কি জিনিস, যে যখন আমাদের ফোকাস হলো, ফোকাস হওয়ার পরে আমাদের এটা যখন সারাউন্ডিং স্ট্রাকচারে যখন ইনভলভ করলো, তখন এটাকে বললাম গোনস কমপ্লেক্স। আচ্ছা, গোনস কমপ্লেক্স হওয়ার পরে যদি দেখা যায় ইন ফার্দার, যখন আরো প্রোগ্রেস করবে ডিজিজ, এই যে প্রাইমারি সাইটটা থাকে এখানে কিছু ক্যালসিফিকেশন হয় ক্যালসিফিকেশন হয় এই জায়গাগুলোতে। ক্যালসিফিকেশন হওয়ার কারণে এখানে কিছু ডিপোজিশন হয়, ক্যালসিয়াম ডিপোজিশন হলে এই জায়গাটাকে কিন্তু আমরা আর কোন কমপ্লেক্স বা ফোকাস তখন আর বলা হয় না, এটাকে বলা হয় র্যাঙ্ক কমপ্লেক্স। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এইগুলা থেকে অপশন দিয়েও কোয়েশ্চেন হতে পারে, আমি নমুনা কোয়েশ্চেন আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে না ওয়ার ইট ইস বিকামস ফাইব্রোসিস অর ক্যালসিয়াম ডিপোজিশন যখন হচ্ছে, তখন এটাকে আমরা বলতেছি র্যাঙ্ক কমপ্লেক্স। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি গোনস ফোকাস, গোনস কমপ্লেক্স এবং রিং কমপ্লেক্স এটা আপনারা বুঝতে পারলেন। আমার যে আগের স্লাইডটাতে জাস্ট এটাই আমরা ডিসক্রিপশনগুলো দেওয়া আছে। আচ্ছা, এই পয়েন্টগুলি। এরপরে আসেন, আমি একটা চিত্র আমি শো করছি এবং আপনারা এটা চিত্রটা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কি দেখা যাচ্ছে। দেখেন, এটা অ্যাকচুয়ালি একটা গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, যেটা টিউবারকুলোসিসে পাওয়া যায়। দেখেন এখানে খেয়াল করে দেখবেন যে একদম সেন্ট্রালি একটা পোর্শন আছে, এটাকে সেন্ট্রাল নেক্রোসিস হয়েছে। আচ্ছা, একটা সেন্ট্রাল নেক্রোটিক এরিয়া দেখা যায়। আচ্ছা, দেন এটাকে সারাউন্ড করে আছে কিছু ম্যাক্রোফেজ। আপনি দেখতে পারবেন যে এখানে সারাউন্ডিং এ এই যে এখানে একটা ম্যাক্রোফেজ দেখছেন। তারপরে এখানে আরো কিছু সেল আসে, যেমন হচ্ছে ফোমি সেল বলে এটাকে। আরেক ধরনের মডিফাইড ম্যাক্রোফেজ, এটা বলে এপিথেলয়েড ম্যাক্রোফেজ। এরপর ম্যাক্রোফেজে যখন মডিফাইড হয়ে যায় তখন এটাকে আমরা বলছি এপিথেলয়েড ম্যাক্রোফেজ। আরো কিছু সেল আছে, সেটা হচ্ছে লিম্ফোসাইট। তাহলে আপনি দেখছেন যে মাল্টিপল সেল, আর এই যে মাল্টিপল ম্যাক্রোফেজ কনভার্টেড হয়ে কিন্তু এক ধরনের জায়ান্ট সেলও তৈরি করে। তাহলে দিস টাইপ অফ সিচুয়েশন তৈরি হয় যখন প্রাইমারি সাইটটা, আচ্ছা এই প্রাইমারি সাইট এটাই কিন্তু ফোকাস
ফোকাসে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এখানে সেন্ট্রাল একটা নেক্রোসিস থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখানে থাকে। এটা খেয়াল রাখবেন, আমি কিন্তু শেষে কোশ্চেনে আলোচনা করবো এই বিষয়টা। আচ্ছা, প্রথমে মনে রাখেন যে তাহলে প্রথমের দিকে দেখেন একটা গ্রানুলোমা আছে, এটা হচ্ছে সলিড গ্রানুলোমা। সলিড প্রথমের দিকে সলিড থাকে, সলিড হওয়ার পরে এটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এটা নেক্রোটিক গ্রানুলোমা ফর্ম, মাঝখানে কিন্তু এই যে নেক্রোসিস হয়ে যায়। আচ্ছা, নেক্রোসিস হওয়ার পরে আমরা জানি যে নেক্রোসিসে হওয়ার মানে কি, ভাস্কুলারিটি হ্যাম্পার আছে। যখনই ভাস্কুলারিটি হ্যাম্পার হবে তখন কি হবে, এখানে শেষের দিকে দেখেন এই যে ক্যাজিয়েশন হয়। ভাস্কুলারিটি নষ্ট মানে এখানে ক্যাজিয়েশন হবে, দেন এখানে ক্যাজিয়েশন আছে। ল্যাটার স্টেজে এখানে দেখেন যে এই যে ফাইব্রোটিক গ্রানুলোমা ফর্মেশন হয়েছে, তার মানে ফাইব্রোসিস হয়ে গেছে। তাহলে 1 বাই 1 যত দিন যাবে তত কিন্তু এটা প্রোগ্রেস করবে। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আসুন নেক্সট স্লাইডে এই জিনিসটাই খালি আমাদেরকে বড় করে দেওয়া আছে। এই যে এখানে একটা সেলের কথা আমরা দেখাচ্ছেন, এটা আসলে কি সেল আমরা দেখব। দিস ওয়ান, এটা হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার এক ধরনের লিম্ফোসাইট, ঠিক আছে। এই যে এই হেয়ার দ্যার ইজ এ লিম্ফোসাইট, ঠিক আছে। তারপরে হচ্ছে এপিথেলয়েড সেল, সো ডিফারেন্ট টাইপস অফ সেলস। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। আর খেয়াল করেন যে এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাভিটির ওয়াল, দিস ইজ অ্যালভিওলাস, দিস ইজ দ্য ওয়াল অফ দিস, এটাই হচ্ছে বায়োকুটুরিটা। আর হচ্ছে দেখেন এখানে সেলগুলো এখানে প্রলিফারেশন হয়েছে। প্রাইমারি যখন অর্গানিজমগুলো আসে তখন ডিফারেন্ট টাইপস অফ সেলগুলো এসে এখানে অ্যাগ্রিগেট করছে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন বিষয়টা। আসলে আমার গোনস ফোকাসটা দেখানোর জন্য এটা। আর এটা হচ্ছে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন আমরা কেন বলছি, এই জন্য এটাকে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন বলছি। কারণ হচ্ছে যে এখানে মাল্টিপল ম্যাক্রোফেজ এসে এগ্রিগেশন হচ্ছে এবং গ্রানুলোমা ফর্মেশন হচ্ছে। তাহলে টিউবারকুলার গ্রানুলোমা কিন্তু একটু ডিফারেন্ট। তাহলে টিউবারকুলার গ্রানুলোমাটা কি নিয়ে গঠিত হয় এটা কিন্তু আপনাদের জানতে হবে। দিস ইজ এ ওয়ান টাইপ অফ টিউবারকুলার গ্রানুলোমা। হিয়ার দিস ইজ এ ওয়ান টাইপ অফ টিউবারকুলার গ্রানুলোমা। তাহলে কম্পোজিশন অফ দ্য টিউবারকুলার গ্রানুলোমা কিন্তু আপনাদের জানা উচিত, ঠিক আছে। তাহলে নেক্সট দেখেন এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন ভদ্রলোকের লাঙের একটা এক্স-রে আমরা দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা গোন্স ফোকাস। তাহলে এই এরিয়াতে কিন্তু একটা টিউবারকুলোসিস উনি আসছে, জীবাণু স্প্রেড করেছে, হওয়ার পরে সেটাকে আবার যেটা প্রলিফারেশনের ওয়েতে আছে এবং এখানে একটা ফোকাস আমরা দেখতে পাচ্ছি। আসলে এক্স-রেতে দেখলে পরে আসলে কি অবস্থা দেখা যায় সেটা আমরা এখানে থেকে জেনে পাচ্ছি। এখন আসেন, এটা একটা বাচ্চার একটা চেস্টের একটা এক্স-রে দেখছি এবং এখানে দেখা যাচ্ছে এরিয়া অফ গোন্স, এবং এটা আরো প্রোগ্রেস করে গেছে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে অন্য হয় আরো বেশি রেসপন্স বেশি থাকে, সেই জন্য এটা দেখতে কিন্তু ডিফারেন্ট থাকে বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আমরা যদি বলি, হেয়ার আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট লাইন ড্রাগস এবং সেকেন্ড লাইন ড্রাগস। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু ডিফারেন্স আছে। যেমন আমাদের মেইনলি ফার্স্ট লাইন ড্রাগস হিসেবে যেগুলো ইউজ হয়, চারটা আমরা জানি: আইসোনিয়াজেড, রিফাম্পিসিন, পাইরোজিনামাইড এবং ইথামবিউটিন, ঠিক আছে। এগুলো ইউজ, রিফাবিউটিন বা হচ্ছে রিফাপেন্টিন এগুলো ইউজ করা যায় কিন্তু। হ্যাঁ, সো আমাদের দেশে যেহেতু এটা কনভেনশনালি মেইনলি এখানে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও বিভিন্ন প্রোগ্রাম আছে, বিভিন্ন এনজিও এই ধরনের প্রোগ্রাম চালু রাখছে। সো আমাদের ব্যাপারগুলো কিন্তু একটু এরকম ডিফারেন্ট। হ্যাঁ, তো এটা ফিক্স কিছু ঠিক আছে, যেটাকে আমরা বলি 4FDC 3FDC, এইভাবে আমরা কিন্তু অনেক সময় বলে থাকি। আচ্ছা, সেকেন্ড লাইন ড্রাগস কি আছে একটু দেখেন। সেকেন্ড লাইন ড্রাগসের মধ্যে দেখা যাচ্ছে যে এথেনোলামাইড, লেভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন। এখানে আমাদের যেটা দিছে এটা আরো হয়তো পরে একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে এই লিস্টটা দেখবেন। এখান থেকে আমাদের ফ্লুরোকুইনোলোনস গুলোকেও জানতে হবে, যেমন লেভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, গ্যারিফ্লক্সাসিন। কেন এগুলো জানতে হবে সেটা হচ্ছে যে টিবি চিকিৎসার ক্ষেত্রে পেরিফেরিতে এটা খুব ইউজ হয় এবং এইগুলো জানতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন হওয়ার চান্স আছে।
যে ফ্লুরোকুইনোলোন্স আমরা কি ইউজ করি এটা একটু জানবেন, যে লেভোফ্লক্সাসিন, মক্সি এবং গেটিফ্লক্সাসিন ইউজ করা। সেকেন্ড লাইন ইনজেক্টেবল ড্রাগসের মধ্যে হচ্ছে এগুলো আমরা ইউজ করি, অ্যামিগেসিন, ক্যাপ্রিওমাইসিন, ক্যানামাইসিন। আমরা ডেফিনিশনে আসবো যে কখন এমডিআর বলছি, কখন এক্সডিআর টিউবারকুলোসিস এবং কখন প্রি এক্সডিআর বলছি, এই জিনিসগুলো আমরা যখন ক্লিয়ার করে দেবো। এখন আসছেন যে সেকেন্ড লাইন ড্রাগস কি কি আছে, এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগস কোনগুলো। আচ্ছা, এই যে দিস আর দ্য সেকেন্ড লাইন ড্রাগস। আর এটা হচ্ছে ফ্লুরোকুইনোলোন্স, এগুলো হচ্ছে ফ্লুরোকুইনোলোন্স। সেকেন্ড কোর সেকেন্ড লাইন এজেন্টসের মধ্যে কিন্তু আরো আছে, সাইক্লোসিরিন, ডিনাজোরিন, এগুলো এবং কিছু অ্যাড অন থেরাপিও আছে। অ্যাড অন থেরাপি যেমন বেডাকুইলিন, ডেলাম্যানিট। আচ্ছা, অ্যাড অন থেরাপি। তাহলে টিউবারকুলোসিসে দেখা যাচ্ছে 3 ধরনের ড্রাগস আছে। যদি আমরা একটু ব্রড রিডিং এ চিন্তা করি, যে প্রথম হচ্ছে ফার্স্ট লাইন একটা ড্রাগ, তারপর সেকেন্ড লাইন ড্রাগস, তারপর হচ্ছে ইনজেক্টেবল ড্রাগস, 3টা। এর উপরই আমাদের ডেফিনেশনগুলো চেঞ্জ হবে, সো আমাদের এটা জানতে হবে। এখন আসি যে কিছু ডেফিনেশন। আমরা এতদিন জানলাম যে টিউবারকুলোসিস হচ্ছে আমরা একটা চিকিৎসা দিব, রোগী ভালো হয়ে যাবে, বাড়িতে যাবে, এটা একটা বিষয়। এখন ধরেন কোনো কারণে রোগী অসুখটা ভালো হলো না। আচ্ছা, তাহলে কি হতে পারে? একটা হচ্ছে যে ড্রাগ দিলাম ভালো হলো না, এটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। তো সেই অবস্থাগুলোর আবার 3টা ক্যাটাগরি আছে। এই 3টা ক্যাটাগরি থেকে এর আগে কোয়েশ্চেন আসছে। কি কোয়েশ্চেন আসছিল? একটা হচ্ছে যে হোয়াট ইজ প্রি এক্সডিআর টিউবারকুলোসিস। আচ্ছা, একটা হচ্ছে যে এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা বলি আমরা যে এক্সডিআর কে বলে, এটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্সটা কয় ধরনের হতে পারে। একটা হলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, একটা হচ্ছে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, আর একটা হলো প্রি এক্সডিআর, মানে হচ্ছে এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট এখনো হয় নাই, তবে হওয়ার পথে। তাহলে এক্ষেত্রে আমরা কি ড্রাগ ইউজ করবো? তাহলে 3টা জিনিস আমাদের মাথায় রাখবে। এই যে আপনারা চিত্র একটা আমি স্লাইড শো করছি, স্লাইডে দেখেন এই যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি একটা দেখা যাচ্ছে, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস। এবং ড্রাগ রেজিস্ট্যান্স কেন হয়, তাহলে কিন্তু এই বিষয়টা আপনাদের জানতে হবে, কিভাবে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে। আচ্ছা, প্রথমে আগে জানি কেন রেজিস্ট্যান্স হয়। একটা হচ্ছে যে ইনকারেক্ট যদি প্রেসক্রাইব করে থাকি, ইরেগুলার সাপ্লাই অফ দ্য ড্রাগ, ওষুধ দিয়েছেন তিনি খাচ্ছেন না, সেটাও হতে পারে। সামটাইমস রোগী ফেডিক হয়ে যায়, এত বেশি ওষুধ খেতে হয়, ফেডিক হয়ে গেলাম, দেন এটা কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। অ্যান্ড পেশেন্ট নন অ্যাডহেরেন্স, লো গ্রেড কোয়ালিটি অফ দ্য ড্রাগস, ড্রাগের কোয়ালিটি যদি ভালো না হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিচুয়েশন হতে পারে। এখন আসেন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। আচ্ছা, মাল্টি ড্রাগ কখন বলবো? প্রথম 2টা ওরাল ড্রাগ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ, একটা হচ্ছে রিফাম্পিসিন এবং আইসোনিয়াজাইড, এই 2টা যখন রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন আমরা বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। পেশেন্ট মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি খুব ডেঞ্জারাস, যত বেশি রেজিস্ট্যান্ট হবে তত ডেঞ্জারাস। তাহলে দেখেন যে এইখানে দেখা যাচ্ছে প্রথম ডেফিনেশনটা হচ্ছে মাল্টিড্রাগস। তাহলে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট 2টা জিনিস, একটা হচ্ছে রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড রেজিস্ট্যান্ট, মানে ফার্স্ট লাইন ড্রাগ রেজিস্ট্যান্ট, এটা হচ্ছে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট। তারপরে আসেন হচ্ছে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে এক্ষেত্রে যেটা হয়, প্রথমে হচ্ছে যে রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, মানে ফার্স্ট লাইন ড্রাগ রেজিস্ট্যান্ট হয়েছে তো হয়েছেই। তারপরে কি হয়েছে, সেকেন্ড লাইন আমরা যে ফ্লুরোকুইনোলোন্স গুলো ব্যবহার করি, যেমন সিপ্রো, মক্সি, ফ্লোক্সাসিন, এই ড্রাগের মধ্যেও এগুলো রেজিস্ট্যান্ট হয়। তার মানে যে কোনো একটা ফ্লুরোকুইনোলোন্সও যদি রেজিস্ট্যান্ট হয়, যেমন সিপ্রো হতে পারে, মক্সি হতে পারে, যে কোনো একটা হোক, তাহলে এবং সাথে ইনজেক্টেবল যে ড্রাগ আমরা ইউজ করি, প্লাস অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং, লিনাজোলিন অর বেটিকুইন, আমরা ইনজেক্টেবল যে ড্রাগ দিব সেটাও রেজিস্ট্যান্ট। যে কোনো একটা ইনজেক্টেবল ড্রাগ যদি রেজিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলবো এক্সটেন্সিভ। তাহলে 3টা জিনিস থাকতে হবে। 1 নাম্বার রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড রেজিস্ট্যান্ট, যে কোনো একটা ফ্লুরোকুইনোল রেজিস্ট্যান্ট, যে কোনো একটা আপনার হচ্ছে ইনজেক্টেবল ড্রাগ রেজিস্ট্যান্ট, তাহলে এটাকে বলছে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। আচ্ছা, তাহলে এই 2টা টপিক আমরা জানলাম, কিন্তু আমাদের কোয়েশ্চেন আসছিল যেটা, সেটা হচ্ছে প্রি এক্সডিআর, মানে
এটা হলো এক্সডিআর এর আগের অবস্থা। তার মানে এখানে এমন একটা ঘটনা ঘটবে যেটা এর মাঝখানে মাঝামাঝি থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বিষয়। এখানে আসলে কি হয় আমরা একটু জানি। এখানে যেটা হচ্ছে সেটা হলো রিফাম্পিসিন এবং আইসোনিয়াজেড রেজিস্ট্যান্ট হবে, মানে ফার্স্ট লাইন রেজিস্ট্যান্ট, এবং ফ্লোরোকুইনোলসের একটা রেজিস্ট্যান্ট। তাহলে এটা ইনজেক্টেবল পর্যন্ত রেজিস্ট্যান্স হবে না। তাহলে এটাকে আমরা বলতেছি প্রি এক্সডিআর টিউবারকুলোসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপি একটা পিকচার দেওয়া আছে, যেখানে ওই এর আগে আমরা দেখিয়েছি যে গোন্স ফোকাস। সো এখানে এটাকেই দেওয়া আছে, এটা কালার দিলে হয়তো বুঝতে পারবেন। ইলেকট্রন মাইক্রোস্কোপি কিন্তু দেখতে এরকম লাগে। সো এটাকে আবার স্ক্রিন করতে হয়। আচ্ছা, এখন আসেন যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে সারা ওয়ার্ল্ডে একটা ইনসিডেন্স হচ্ছে, সবসময় এটা টিউবারকুলোসিস একটা ইনসিডেন্স হচ্ছে। আচ্ছা, দেখবেন খেয়াল করে যে আমাদের সাবকন্টিনেন্টের অবস্থা খুবই খারাপ। দেখেন যে আফ্রিকার মতো একটা অবস্থা, মানে ভঙ্গুর দশার ইকোনমিক কন্ডিশন, তাদের অবস্থা দেখেন, তাদের ক্ষেত্রে 23% টিবি কেসেস। আমাদের অবস্থা দেখেন 45%। আর আমাদের প্যাসিফিক রিজনের অবস্থা দেখেন 18% লোয়েস্ট। তার মানে আমরা কিন্তু খুব সবচেয়ে ভালনারেবল জোনে আছি। সো টিবির ব্যাপারে আমাদের সতর্কতা খুবই জরুরি। এবং যারা লো সোশিও ইকোনমিক কন্ডিশন, অ্যাকচুয়ালি সেরকম না, মানে হচ্ছে যাদের ইসলামে থাকে, ইসলাম ডুয়েলার্স, তারপর হচ্ছে যে পোর হাইজিন মেনটেন যারা করে, তাদের মধ্যে কিন্তু অনেক বেশি। এবং যাদের ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশনে অ্যাসোসিয়েটেডলি টিউবারকুলোসিস থাকতে পারে। ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন আছে যেমন এইডস হতে পারে বা অন্য ডিজিজ ইমিউনো কম্প্রোমাইজ আছে, কিন্তু সাথে কিন্তু তার টিবি থাকতে পারে। তাহলে খুব ডেঞ্জারাস একটা বিষয়। তার মানে বাংলাদেশের মানে আমাদের দেশের প্রেক্ষাপটে টিবি সম্পর্কে না, মানে না কেউ যদি না জানে, সেটা কিন্তু আমাদের জন্য খারাপ। সো আমরা বুঝতে পারছি। এখন আসেন কোয়েশ্চেন ডিসকাশন। অলরেডি আমি কিছু কোয়েশ্চেন আলাপ করেই ফেলছি, জাস্ট আমি কিছু নমুনা কোয়েশ্চেন আপনাদের কি আসতে পারে এটা একটু বলে নিচ্ছি। হুইচ ইজ নট এ পার্ট অফ দিস গোন্স ফোকাস, আমি এটাকে বলছি। তাহলে আপনারা দেখেন, খেয়াল করেন, প্যারেনকাইমা অফ দ্য এফেক্টেড লাং বলছি, সেন্ট্রাল ক্যাজিয়েশন আছে, অ্যাডজাসেন্ট লিম্ফয়েড টিস্যু, ম্যাক্রোফেজ অফ দ্য প্রাইমারি সাইট। তাহলে এর মধ্যে খেয়াল করে দেখেন, যদি আমরা গোন্স ফোকাসকে 4টা অপশন আছে, কোন অপশনটা আপনাদের মনে হচ্ছে অবশ্যই আপনাদের চিন্তা করে দেখতে হবে। আমি এটার উত্তর এখনই বলছি না, আপনাদের লেকচারে অ্যান্সার আছে, সো আপনারা এটা এখান থেকে দেখে নেবেন, জেনে নেবেন। আর যদি অ্যান্সার একেবারে না জানেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি পরবর্তীতে বলে দেবো ইনশাল্লাহ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which area of the body they were affected by the mycobacterium tuberculosis? এখানে 4টা অপশন দেওয়া আছে, আশা করি আপনারা পেয়ে যাবেন আর কি। স্কিন, বোনস, কার্টিলেজ এবং নীল। একটু চিন্তা করতে হবে, তাহলেই পাওয়া যাবে। নেক্সট হচ্ছে mycobacterium leprae। তো এম ল্যাপ্রি হচ্ছে, এটা লেপ্রোসি করে থাকে আমাদের। এটা খুব বেশি ডিসকাশনের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। আচ্ছা, জাস্ট যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, যে এটা কোন সেলকে এফেক্ট করে, এটা এর আগে আসছিল। সো এটা যে সেলকে এফেক্ট করে সেটা কিন্তু একটা নার্ভাস সিস্টেমের সেল। প্রাইমারি সাইট হচ্ছে স্কিন, বাট এটা যখন ছড়ায় তখন কিন্তু এটা নার্ভাস সিস্টেমে যে এফেক্ট করে। সো প্রাইমারি সাইটটা হচ্ছে ডার্মাল হিস্টিওসাইট, এটা এক ধরনের ম্যাক্রোফেজ বা টিস্যু ম্যাক্রোফেজ। আমরা জানি ইমিউনো সিস্টেমের বিভিন্ন ধরনের ম্যাক্রোফেজ আছে, যখন এটা টিস্যু লেভেলে থাকে তখন আমরা এটাকে বলি টিস্যু ম্যাক্রোফেজ। সো অনেক জায়গায় টিস্যু ম্যাক্রোফেজটাকে অনেক নামে ডাকা হয়, কিন্তু এইখানে আমরা এটাকে বলতেছি ডার্মাল হিস্টিওসাইট বিকজ ইট ইজ ইন দ্য স্কিন। আচ্ছা, এখন হচ্ছে যে তারপরে সাইট যেটা, এটা হচ্ছে সোয়ান সেল। সোয়ান সেল হচ্ছে এটা পেরিফেরাল নার্ভের একটা সেল, যার মধ্যে এটা হচ্ছে মাইলিনেশনের সাথে রিলেটেড। যখন এফেক্টেড হবে তার মানে কিন্তু মাইলিনেশনের প্রবলেম। আর তখনই যে ডিজিজগুলো হবে, পার্মানেন্ট একটা ডিসএবিলিটি হবে। এই জন্য লেপ্রোসি খুব ডেঞ্জারাস। তবে এখন যে পরিমাণ আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, তো এই জন্য দেখা যায় টক্সিসাইক্লিন খাওয়া হয় বা অন্য অ্যান্টিবায়োটিক্স। তো অ্যান্টিবায়োটিকের ইম্প্যাক্ট থাকার কারণে লেপ্রোসির হারটা কিন্তু আগের মতো নাই, এমনিতেই অনেক কমে গেছে। সো এটা এক ধরনের হার্ড ইমিউনিটি হয়তো ডেভেলপ করে গেছে। এখন মোস্ট কমনলি সাইট কি কি ইনভলভ হতে পারে, এটা কোশ্চেন কিন্তু আসতে পারে। স্কিন হতে পারে মোস্ট কমন সাইট অফ ইনভলভমেন্ট। যদি আমি বলি কি কি সাইট ইনভলভ করে একটু দেখেন, এই স্কিন হতে পারে, পেরিফেরাল নার্ভস এবং নেজাল মিউকাসে ইনভলভ করতে পারে। তারপর সোয়ান সেল মোস্ট কমনলি ইনভলভ করে এবং এটা কি করে, পার্মানেন্ট ডিসএবিলিটি করে। প্রাইমারি সাইটটা কি, ডার্মাল হিস্টিওসাইটস। অর্গানিজমটা কি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন।
আচ্ছা, এখান থেকে যে কোশ্চেনটা আসছিল যে কোন সেলের মধ্যে এটা পরিফেশন করে বা কোন সেল এফেক্টেড হয়ে থাকে, আমরা অলরেডি জানি এর অ্যান্সার। সো আপনারা আমার কোশ্চেনটা একটু দেখে নিলেন যে এটা কি আসলে অ্যান্সার হবে। সো আমরা মোটামুটি ডিসকাশনের শেষের দিকে চলে আসছি। আশা করি যদি কোশ্চেন আসেও হয়তো এমডিআর, এক্সডিআর, পিএক্সডিআর এগুলো থেকে আসতে পারে, বা গোনস ফোকাস, গোনস কমপ্লেক্স এগুলো কি জিনিস এই রিলেটেড কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপরে যে প্রাইমারি সাইট যেটা আছে সেখানে কি কি সেল থাকে এটা একটা কোশ্চেন হতে পারে। কি কি রুটে ছড়ায় এটা একটা কোশ্চেন হতে পারে। কি অর্গানিজম দিয়ে ছড়ায়, কোন কি নিয়ে প্রেজেন্ট করে একজন পেশেন্ট। সো এই বিষয়গুলো চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আপনার শর্টকে আমরা শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে লেকচার শোনার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আহ, আচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানেই শেষ করছি। আর হয়তো পরবর্তীতে অন্য কোনো সময় অন্য আরো কোনো কিছু নিয়ে আসবো।